সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে আমি তাজওয়ার মাহমিদ। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে একমত এখন সব রাজনৈতিক দল। সামান্য ফারাক রয়ে গেছে গণভোট অনুষ্ঠানের সময় নিয়ে। বিএনপির কথা গণভোট হতে হবে জাতীয় সংসদে নির্বাচনের দিনে। জামায়াতের কথা নভেম্বর-ডিসেম্বরে হতে পারে, কিন্তু এনসিপির করা বক্তব্য এই সরকারের সময়েই আইনি ভিত্তি পেতে হবে জুলাই সনদের। আবার কেউ কেউ সতর্ক করছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি অভ্যুত্থান হতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গ, আস্থার সংকট ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় জুলাই সনদ জনগণের আস্থা। আর এইসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, যেন আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐক্যমত্য। অধ্যাদেশের মাধ্যমে জাতীয় নির্বাচনের দিন আয়োজনের পক্ষে বিএনপি। সাংবিধানিক আদেশে আগেই চায় জামায়াত। গণপরিষদে জোর এনসিপির। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের। আয়োজনের সহযোগিতার প্রতিশ্রুতি। মির্জা ফখরুল গোয়েন লুইস বৈঠক। গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। এবার দল হিসেবে বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ। শিগগিরই তদন্ত শুরু। হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিল। হেনরিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। এবং রফতানির সঙ্গে রেমিটেন্সেও সুবাতাস। অর্থবছরের প্রথম 3 মাসে বিদেশে পণ্য বিক্রি বেড়েছে 5.5% বেশি। সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এলো $268 কোটি। আমরা আলোচনায় আসি। প্রথমেই আমাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি আছেন ওয়াদুদ ভূঁইয়া। আমি আপনার কাছে আসলে প্রশ্নটা করতে চাই, সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলই একমত হয়েছে, কিন্তু বিএনপি চাইছে নির্বাচনের দিনই হোক, অপরদিকে এনসিপি চাচ্ছে যে এই সরকারের অধীনে যেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হয়। জামায়াত চাচ্ছে এই গণভোটটি যেন নভেম্বর-ডিসেম্বরের মধ্যে হয়। অন্য দুটি দল আছে এবং অনেকেই আছেন বিএনপি কেন একটু ভিন্ন মতে এবং নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কথা বলছে। হ্যাঁ, এ বিষয়ে তো আপনারাও গণমাধ্যমে পরিষ্কার আমাদের চাওয়াটা কি শুনেছেন, জানেন। বেসিক্যালি আমাদের একটা গরিব দেশ, একটা গরিব দেশে আমরা 2টা ভোট করতে যাব কেন? গণভোটেও তো আপনার ভোটের বাক্স লাগবে, প্রিসাইডিং ফুলিং লাগবে, ব্যালট পেপার লাগবে, পুরো ম্যান পাওয়ার লাগবে, শত কোটি টাকা খরচ হবে, শত কোটি টাকা। আবার এরপরে জাতীয় নির্বাচনের জন্য একটা ভোট খরচ। এটা যেমন একটা, আমি মনে করি অর্থনৈতিক, আমাদের দেশের অবস্থা তো অর্থনৈতিক অবস্থা ওরকম না, ওটা একটা ক্ষতি। দ্বিতীয়ত হলো যে একই দিন, ভোটের দিন, জাতীয় সংসদের দিন যদি 2টা ব্যালট পেপার হয় তাতে তো কোনো সমস্যা নেই। একই দিনে তো গণভোট হয়ে যেতে পারে। যে জুলাই সনদ সংসদে অন্তর্ভুক্ত হবে কিনা, সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা, অন্তর্ভুক্ত আরও যে সকল দাবি দেওয়া আছে সংসদে এগুলো পাশ করবে কিনা, যারা আগামী সংসদে যাবে তারা যাতে সরতে না পারে, তারা যেন সেই কমিটমেন্টে থাকে, সেজন্যই তো গণভোট। এখন গণভোটের ব্যাপারে তো বিএনপি সহ সবাই ঐক্যমত্যে আসছি। এখন গণভোট আগে না পরে এটা নিয়ে তো বিতর্কের কিছু নাই। তো এখন বিএনপি বা আমরা বলতে চাচ্ছি যে একই দিন 2টা ব্যালট পেপার হবে। একটা ব্যালট পেপার তো আপনি কোন প্রার্থীকে ভোট দিবেন, দানের শীষ দিবেন নাকি নৌকা দিবেন না কি দিবেন, এটা আপনি ভোট দিবেন ভোটার হিসাবে। আরেকটা ব্যালট পেপারে হ্যাঁ না বলবে যে আমি জুলাই সনদ সহ সংসদের সংশোধনীগুলো আগামী সংসদ পাশ করুক, হ্যাঁ, অথবা পাশ না করুক না। এই 2টা জিনিস দিলেই তো আমরা একই খরচে একই ব্যবস্থাপনা আমরা করে ফেলতে পারি। এই ক্ষেত্রে আমরা জামাতের যেটা দেখলাম, তারা প্রথমে একবার বলে পিআর, একবার বলে ভোটে যাব না, একবার বলে গণভোট। সব কিছু যে দাবি তো বিএনপি সবাই মেনে নিল। ধরেন পিআরের প্রশ্নটা আলাদা, গণভোট বা জুলাই সনদ বা সংবিধান সংশোধনের বিষয়ে গণভোট, এগুলো তো বিএনপি মেনেই নিল, আমরা মেনেই নিলাম। এরপরও তারা যে আগে না পরে, পরে কি আগে, পিআর ইত্যাদি কথাবার্তা বলার অর্থ হলো তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, তারা নির্বাচনকে ভণ্ডুল করার চায়, যেখানে তারা
মানে আমাদের স্বাধীনতার বিষয়ে তারা এখন পর্যন্ত ক্ষমা চায়নি জাতির কাছে, ভুল স্বীকারও করে নাই। এখন তারা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আপনার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এগুলো একটা নির্বাচনকে ভণ্ডুল করার একটা চক্রান্ত, নির্বাচনটা যাতে না হয়। আমি মনে করি এটাই, কারণ কোনোভাবেই গণভোট আগে হতে পারবে না। আর যদি আগে গণভোট আলাদা করে হতেই হয়, তাহলেও কিন্তু জাতীয় নির্বাচনের সংসদ সদস্যদের নির্বাচনের পরেই গণভোট হতে পারে। আর যদি একই ব্যালেটে হয়, মানে একই দিন হয়, তাহলে তো সংসদের যারাই যাক তারা করতে বাধ্য, কারণ জনগণই আমাদের ক্ষমতার উৎস। জনগণের কথার বাইরে তো আমরা যাব না, কেউ যেতে পারবে না। জনগণ যদি রায় দিয়ে দেয় যে হ্যাঁ আপনারা সংসদে গেলে আপনারা সংসদের এই সংশোধনীগুলো আনবেন, জুলাই সনদগুলো পাশ করবেন, তখন কার শক্তি আছে জনগণের রায়ের বিরুদ্ধে সংসদে গিয়ে সিদ্ধান্ত না নিতে? জি, অনেকের আশঙ্কা এমন থাকে যে আসলে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, গভর্নমেন্ট ইন ওয়েটিং, এটা মনে হয় অনেকের কাছে, কিন্তু সেই সময় আর কি আসলে বিএনপি এই সনদে যে প্রস্তাবগুলো আছে সবগুলোকে বাস্তবায়ন করবে কিনা এটা নিয়ে শঙ্কা আছে অনেকের। আপনি আসলে এই শঙ্কাগুলোকে কি উড়িয়ে দিতে চান কিনা? আমরা মনে করি সেজন্যই তো আমরা গণভোটের পক্ষে একমত হলাম। যদি আমাদের উপরে কারো সংশয় থাকে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতায় গেলে করবে না, এরকম থাকে, তাহলে গণভোটে তো আমরা সেটা নিয়ে আসতেছি একই দিন একই ভোটে। ঠিক, তো একই ভোটে যদি নিয়ে আসবো, জনগণ যদি রায় দিয়ে দেয়, আমরা কি জনগণের বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নিলে পরবর্তীতে আমাদেরকে জনগণ গ্রহণ করবে? তা আমরা তো একই প্রশ্ন করতে পারি, জামাত ইসলাম ওখানে গিয়া শরিয়া আইন শুরু করবে না, জামাত ইসলাম সেখানে মানে পুরোপুরি ইসলামিক আইন চালু করবে না, ধর্মীয় রাজনীতি চালু করবে না। এখন যেমন তারা ধর্মীয় টিকিট বিক্রি করতেছে, ধর্মের টিকিট, বেহেশতের টিকিট বিক্রি করতেছে। তারপরে এখন তাদের এই যে মৌলানা সাহেবরা বলতেছে 18 কোটি জনগণ নামাজ পড়লে যে ছোয়াব হবে না, দাড়িপাল্লায় ভোট দিলে তার চেয়ে বেশি ছোয়াব হবে, দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে চলে যাবে। তাহলে তো আমি ধর্মকর্ম সব বাদ দিয়ে শুধুমাত্র দাড়িপাল্লায় ভোট দিলেই তো আমি বেহেশতে যাচ্ছি, আমি তো দিতে পারি। তাহলে কেন এতদিন জামাত ইসলামের নিজামী সাহেব সহ সবাই দানের শীষে ভোট দিল? তো তারা কি অপরাধ করে নাই? দানের শীষের সাথে ঐক্য করে ভোট দিয়েছে না? 18 সালও দানের শীষের পক্ষের সাথে করছে, 2001 সালেও করছে। তখন যে নিজামী সাহেব সহ মুজাহিদ সহ সকল আলেম ওলামা যারা এই সমস্ত ধর্ম বিক্রি করতেছে বা ইসলাম বিক্রি করতেছে, তারা তো দানের শীষকে ভোট নিজেরাই দিয়েছে, নিজেরা দানের শীষের মার্কা নিয়ে প্রার্থী হয়েছে। তখন বেহেশত কোথায় গেল? পাল্লা দিল না কেন? জি, অসংখ্য ধন্যবাদ। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসলে আমার একই প্রশ্ন। আমরা এনসিপি, বিএনপি এবং জামাতের অবস্থানগুলো জানি। কেউ নভেম্বর ডিসেম্বরে চাচ্ছে গণভোট হোক, কেউ নির্বাচনের সঙ্গে চাচ্ছে, কেউ এই সরকারের অধীনে জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছে, আইনি ভিত্তি চাচ্ছে। আপনাদের অবস্থানটা কি এবং আপনারা কোনটিকে যৌক্তিক মনে করেন? ধন্যবাদ। ওয়ালিদ ভাই বলেছেন বিএনপির অবস্থানটা এবং তার যুক্তিরও তিনি তুলে ধরেছেন। আমরা বাসুদের পক্ষ থেকে এবং আমাদের বামপন্থীদের জোট, বাম জোটের পক্ষ থেকে আমাদের কথাগুলো আমরা বারবার বলেছি যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। একটা গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া শুধু নির্বাচন করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। আবার যদি নির্বাচন না থাকে তাহলে কোনো জবাবদিহিতাও থাকে না। যদি নিজের মতো করে নির্বাচন, লোক দেখানো নির্বাচন, প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন করা হয়, তাহলেও দেশে গণতন্ত্র থাকে না। ফলে নির্বাচন এবং গণতন্ত্র দুটোকে কিন্তু হাত ধরাধরি করে চলতে হবে। আমরা সেখানেই তো এই বিতর্কগুলো হচ্ছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষাটাই তৈরি হয়েছে যে এমন একটা নির্বাচন দেশে হোক যে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা হবে, যারা ক্ষমতায় থাকেন তাদের জবাবদিহিতা থাকবে এবং যারা জনগণ তারা তাদের ভোটের মূল্যটা বুঝতে পারবেন। এখন প্রশ্ন এসছে যে অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থান তো কোনো আইন মেনে হয়নি। তাহলে অভ্যুত্থানকে যদি আইনসঙ্গত করা না হয় তাহলে একটা বেআইনি ঘটনার জন্য তারা কি দায়ী হবেন? সে কারণে একটা কনসেনসাসে প্রশ্ন আসছে যে অভ্যুত্থান হয়েছে জনগণের ইচ্ছায়। জনগণের ইচ্ছাকে যদি সর্বোত্তম আইন ধরা হয় তাহলে জনগণের ইচ্ছাকে একটা আইনি রূপ দিতে হবে। সেটা কিভাবে দেওয়া যেতে পারে? একটা প্রশ্ন এসছে যে তাহলে আমরা নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ হবে সেই সংসদে তারা এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী যে সময়টা সেই সময়টাকে সাংবিধানিক ধারাবাহিকতা হিসেবেই তারা গণ্য করবেন। এবং সেটা করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের সংবিধানের 7-এর ক এবং 7-এর খ এটা বাতিল করতে হবে। কারণ এটা যদি বাতিল করা না হয় তাহলে অভ্যুত্থান ঘটানোর কারণে অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় আছেন তাদের প্রত্যেকেই কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের শিকার হবেন তারা। সে কারণে
অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া, অভ্যুত্থানের পরে রাষ্ট্র পরিচালনা হলো যে সময়টাকে, সেটাকে আইনি ধারাবাহিকতা রক্ষা করা, এবং আমাদের কনস্টিটিউশন যেটাকে সাসপেন্ড করা হয়নি, যেটাকে বাতিল করা হয়নি, যেটা কন্টিনিউ আছে, সেই কন্টিনিউ আছে, কিন্তু সংবিধান তার মতো করে কাজ করতে পারছে না বলে একটা কনস্টিটিউশনাল কন্টিনিউইটি, এটা পরবর্তী সংসদ পর্যন্ত এই সময়কালটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে। এগুলোর এখন কনসেনসাস যদি হয়, সেক্ষেত্রে আবার অনেকের অনাস্থার জায়গা তৈরি আছে। যদি যারা নির্বাচিত হবেন তারা যদি এগুলো মেনে না চলেন, তাহলে কি হবে? প্রশ্নটা এখানে, তাহলে জুলাই সনদের একটা আইনগত ভিত্তি লাগবে। আইনগত ভিত্তি থেকে ডিবেট করতে করতে গণভোটের জায়গায় আসছে। এখন গণভোটটা কিভাবে হবে? আপনারা জানেন যে গণভোট সেটাও একটা ভোট। গণভোটের মানে বিষয়টা কি হবে? যদি 8টা 10টা প্রস্তাব নিয়ে গণভোট হয়, মানুষ কিন্তু কনফিউজড হয়ে যাবে। যাতে আমি তো সব প্রস্তাবে একমত নাও হতে পারি। তাহলে আমি যদি 8টা প্রস্তাবের মধ্যে 6টাতে একমত হলাম, 2টাতে একমত হলাম না, তাহলে আমি ভোটটা কীভাবে দেবো? আবার দেখা গেল আমি একটা প্রস্তাবে একমত, বাকি 7টাতে আমি একমত না, তাহলে কি আমি গণভোটে ভোট দিতে পারবো না? তাহলে যেটা বললেন, এইরকম একটা প্রশ্ন হচ্ছে, আপনারা কি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকারকে আইনগত স্বীকৃতি দিতে চান? হ্যাঁ অথবা না। যদি এরকম হয়, কিন্তু যেমন জুলাই সনদের মধ্যে তো ক্রুশাল পয়েন্ট থাকবে, হ্যাঁ, সেই পয়েন্টগুলো কি আসলে পয়েন্টগুলো নিয়ে প্রশ্নটা এখানে আমি একটু খুব ভাবছি এটা নিয়ে, যে এই প্রশ্নগুলো এখন এটা কি এমসিকিউ পদ্ধতি হবে? গণভোটে আমাদের এইভাবে কি এমসিকিউ পদ্ধতি, এটাতে টিক দিলাম, ওটাতে ক্রস দিলাম, ওটাতে অ্যাবসেন্ট থাকলাম, এরকম করে কি গণভোট হয়? 600 বা 700 অধিক প্রস্তাব আছে সেখানে। তাহলে এটা কি সম্ভব বলেন? এটা তো রাজনৈতিক দলগুলোই তো তার স্প্রেডশিটে ঠিক মতো অ্যান্সার করতে পারেনি, তো গণভোটের কেমন করে আসবে? নানা জটিলতা। আবার যদি ঘটনা ধরুন উল্টা হয়ে যায়, যেমন আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের ঐকমত্য কমিশনের যে আলোচনা হয়েছে, সেটা আসলে কোন ফরম্যাটে গণভোটের কথা আপনারা আলোচনা করেছেন? এখনো এই জন্য 8 তারিখ আবার বৈঠক আছে, মানে পুরোটা কিন্তু এখনো ফাইনাল হয়নি। গণভোট একটা হওয়ার ব্যাপারে একটা একমত হয়েছে। তারপরেও প্রশ্ন আসছে যে গণভোট আগে হয়ে তারপরে কি জাতীয় সংসদ নির্বাচন হবে? আচ্ছা, ধরুন একটা পরিস্থিতি যে বিপুল আশা নিয়ে জনগণ অভ্যুত্থান করেছিল, 1 বছরে সেই আশার অনেকখানি কিন্তু ফ্যাকাশে হয়েছে। এখন যদি উল্টা কোনো রেজাল্ট আসে, তাহলে কি হবে? সেই রিস্ক কে নেবে? তো ফলে এগুলোকে একটু বিবেচনা করতে হবে। আমরা যখন রাজনৈতিক দল করি, তখন আমরা জনগণের মত যে কখনো কখনো কীরকম সুইং করে, আজকে যে জনগণ তারা বিপুল উচ্ছ্বাসে আমাকে জড়িয়ে ধরেছে, কালকেই যে তারা আমাকে গালি দেবে না, তার কোনো গ্যারান্টি কি থাকে? কারণ জনগণও তারা চায়, প্রতি মুহূর্তে তার চাওয়ার সঙ্গে তাদের পাওয়ার অসঙ্গতি হলে তারা ক্ষুব্ধ হয়ে যায়, তাদের রিয়াকশনটা শো করতে পারে। গণভোটে কি তার রিফ্লেকশন যদি ঘটে, সে কারণেও খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা 1991 সালে একটা দৃষ্টান্ত দেখেছিলাম, তখন তো ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। তখন ছিল যে 91 নির্বাচনের পরে যারাই নির্বাচিত হবেন, তারা সবাই মিলে এই যে 90-এর অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানের মধ্য দিয়ে দুটো জিনিস এসেছিল, যে একটা হলো যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবে, সবাই এখানে একমত হবেন, একমত হয়ে গেলেন সবাই। দ্বিতীয় হলো যে অভ্যুত্থানের সময় শাহাবুদ্দিন সাহেবকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল অভ্যুত্থানের পরে, তিনি যেন আবার তার স্বপদে ফিরে আসতে পারেন। এই দুটো বিষয়ে কিন্তু অনেক বিরোধিতা সত্ত্বেও একমত হয়েছিল। এটা হলো পলিটিক্যাল কমিটমেন্ট। সেটা তো এক্সট্রা কনস্টিটিউশনাল ছিল। হ্যাঁ, এক্সট্রা কনস্টিটিউশনালকে পরে কনস্টিটিউশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে নেওয়া হয়েছে। এবারও হতে পারে। এখন একটা প্রশ্ন যখন আসলো, হচ্ছে গণভোট কি আগে হয়ে তারপরে জাতীয় নির্বাচন হবে, নাকি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে? যদি গণভোট হয়, তাহলে গণভোটকে প্রথমে সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে, যাতে মানুষ বোঝে যে গণভোটে সে কিসের উপর ভোটটা দিতে চায়, কার পক্ষে ভোট দিতে চায় এবং কার বিপক্ষে ভোট দিতে চায়, সেটা করতে হবে। তা নাহলে দেখুন, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কিন্তু 2800 কোটি টাকার একটা বরাদ্দ চেয়েছে। এখন যদি 2বার নির্বাচন হয়, তাহলে তো গণভোটের জন্য তো সে একই প্রক্রিয়া লাগবে। সেখানে ওই 66 জন আমাদের রিটার্নিং অফিসার লাগবে, 592 জন সহকারী রিটার্নিং অফিসার লাগবে, প্রায় 8 লক্ষাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে, সবই তো ডিপ্লয় করতে হবে। তাহলে এটা একটা আর্থিক বিষয় আছে। তার সঙ্গে আছে যে গণভোটের প্রশ্নটা কী হবে, কার উপর ভিত্তি করে গণভোট করবো, সেটা ঠিক করার বিষয় আছে। এই কারণে আমরা মনে করি একটা সিম্পল জায়গায় আসা উচিত, মানুষের কাছে এই আবেদনটা করা উচিত। আমরা দেশের উন্নতি চাই, একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, একটা স্বৈরাচারী ব্যবস্থা থেকে উন্নত একটা গণতান্ত্রিক ব্যবস্থা পেতে চেয়েছিলাম বলে আমরা অভ্যুত্থানটা করেছিলাম। এই অভ্যুত্থানের পক্ষে আপনাদের মতামত আপনারা গণভোটের মাধ্যমে দিন। আমি আরেকটা বিষয়, এইটা হলে তাহলেও তো কি একটা সিম্পল ওয়েতে গণভোটটা করা যাবে। আমি একটা বিষয় খুবই ছোট করে জানতে চাই যে এখনো তো কয়েকটি বিষয়, প্রায় 11টি বিষয় নোট অফ ডিসেন্ট অনেক দলের মানে রয়ে গেছে, অর্থাৎ
একমত সবগুলো দল হয়নি, সেইগুলোকে আসলে কগনিজেন্সে নিয়েই এই গণভোটটি অনুষ্ঠিত হবে, মানে সেগুলো আসলে সুরাহা কিভাবে হবে? যে খুব জটিল হয়ে যাবে এটা। কারণ আমরা প্রথমে কিন্তু বলেছিলাম যে ঐক্যমত্য কমিশন তারা প্রথমেই কিন্তু দ্বিমতের জায়গাগুলোকে এমন করে প্রমিনেন্ট করে নিয়ে এসেছিলেন যে প্রায় 2 মাস লেগে গেল দ্বিমত থেকে একমতে আসতে। কিন্তু আমাদের কাজটা অনেক সহজ করতে পারতাম। কীরকম সহজ করতে পারতাম? যে আমরা কি জুলাই অভ্যুত্থানটাকে আপোর্ড করি? করি। আচ্ছা, তাহলে জুলাই অভ্যুত্থানটাকে আইনগত স্বীকৃতি দিতে হবে, যা দিতে হবে। তো দিতে গেলে কি করতে হবে? আমাদের সংবিধানের কোন কোন জায়গায় সংশোধনী করতে হবে, এই জায়গায় আমরা কি সংবিধান সংশোধন করতে একমত? যে একমত। কিন্তু বিতর্ক তারা নিয়ে আসলেন কোথায়? সংবিধান পুনর্লেখন করতে হবে। তারপরে কি? গণপরিষদ নির্বাচন দিতে হবে। তারপরে কি? যে আমাদের এখানে সংবিধান সংস্কার নয়, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এই যে এমন কিছু বিতর্কমূলক প্রশ্ন এসেছিল, যে প্রশ্নগুলো ফয়সালা করতে করতে কিন্তু এতদিন সময় লেগে গেল। আপনি যে কথাটা বললেন, খুবই সিম্পলেস্ট ওয়েতে আমরা যেতে পারতাম। জনগণের জন্য যেটা প্রয়োজনীয়, জনগণের জন্য যেটা সহজ, এবং রাজনৈতিক দলের জন্য যেটা কমিটমেন্টের বিষয়। আমরা কি আবার স্বৈরাচারী ব্যবস্থার দিকে ফিরে যাব? যদি বলে না, যাব না, তাহলে সেটা রক্ষা কবচ কী হবে? জবাবদিহিতার জায়গাটা কী হবে? তাহলে নিয়মিত নির্বাচনের বিষয় থাকতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এই প্রশ্ন তো সবাই একমত হয়ে যেতেন। তাহলে আমরা বলি যে একমত হওয়ার যে জায়গাগুলো ছিল সেগুলোকে আড়াল রেখে দ্বিমতের জায়গাগুলোকে সামনে নিয়ে এসে আমাদের যে বিতর্কের পরিবেশটা তৈরি করা হলো, এবং বিতর্ক কখনো কখনো কালক্ষেপণের জায়গায় চলে গেল, এইটা কিন্তু আমার মনে হয় যে ভালো দৃষ্টান্ত হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে আবারও আসতে চাই। আমি বেসিক্যালি নোট অফ ডিসেন্ট, অর্থাৎ ভিন্নমত যেসব বিষয়গুলোতে আছে সেই সব বিষয়গুলোর দিকে একটু দৃষ্টি দিয়ে আপনাদের আসলে মন্তব্যগুলো জানতে চাই নিজ নিজ দলের পক্ষ থেকে। যেমন রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, এখানে যে রাষ্ট্রপতির যে ক্ষমতার কথা আসলে ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছিল যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তথ্য কমিশনের চেয়ারম্যান, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, এই ধরনের অনেকগুলো বিষয়ে রাষ্ট্রপতির ক্ষমতা, মানে ক্ষমতার যে ভারসাম্যর কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে, সেটির একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছিল। বিএনপি সেটিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এর ব্যাখ্যাটা আমি একটু জানতে চাই। না, দেখুন, যে কোনো প্রস্তাবনায় যদি আমার সাথে আমার নিজের সাথে সঙ্গতিপূর্ণ না হয়, আমার দৃষ্টিভঙ্গিতে আমি একমত হতে না পারি, আমি তো নোট অফ ডিসেন্ট দিতেই পারি। তো নোট অফ ডিসেন্ট তো মানে এটাতে মানে নামের সাথেই তো এটা খুব সৌজন্যতা আছে, ভদ্রভাবে আমি বলেছি, বিনয়ের সহিত আমি বলেছি। এটা এই ব্যাপারে রতন ভাই যেটা বলেছে, আমারও একই কথা, একই বিষয়, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। আমরা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, এখানে নির্বাহী ক্ষমতার একটা বিষয় আছে। জি, প্রেসিডেন্টকে মানে প্রেসিডেন্টের যে দায়িত্বগুলো, সাংবিধানিক দায়িত্বগুলো, রাষ্ট্রের দায়িত্বটা প্রেসিডেন্টের, আর প্রধানমন্ত্রীর দায়িত্বটা নির্বাহী ক্ষমতার। দেশ কিভাবে চলবে, প্রশাসন কিভাবে চলবে, এগুলার কাজগুলা। এখানে যদি আপনি বন্টন করতে চান, ভাগাভাগি করতে চান, নির্বাহী ক্ষমতাকে ভাগ করতে চান, তাহলে কিন্তু ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেসব পদগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তো আসলে কনস্টিটিউশনাল পোস্ট, মানে কনস্টিটিউশনাল, যেমন ধরা যাক যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আইন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এগুলো তো আগে থেকে আছে। ওগুলো তো আগে থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আছে। এর মধ্যে দুই একটা সংযোজন হতে চাচ্ছে, ওগুলা আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে ওগুলাকে আনার। আর ম্যাক্সিমাম তো আপনার ধরেন পিএসসি বলেন, তারপরে গভর্নর বলেন, তারপর ধরেন ইলেকশন কমিশন বলেন, এগুলো তো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে অলরেডি আছেই। কিন্তু আমরা যখন মানে শেখ হাসিনার আমল ছিল, তখন আমরা সব রাজনৈতিক দলকেই মোটামুটি আমরা বলতে শুনতাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য না থাকায় এরকম মানে স্বৈরাচার হওয়ার যে পথ, সেটি আসলে সুগম হয়ে ওঠে। তো সেটা যদি বন্ধ করার পথ থাকে, বিএনপি সেটাকে কেন মানে সেটাতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে? এবং আমার একই আরেকটা সম্পূরক প্রশ্ন হচ্ছে যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের যে কথাটা বলা হয়েছে, সাংবিধানিক পদগুলোতে বসানোর জন্য যেসব মানে সাংবিধানিক পদগুলোর প্রধান পদগুলোতে বসানোর জন্য যে কনস্টিটিউশনাল কাউন্সিলের কথা বলেছে, সেটি তো বিএনপির ভিন্নমত আছে। আচ্ছা, জি, যেমন ধরুন প্রেসিডেন্ট কে হন? প্রেসিডেন্ট যেই দল সর্বাধিক ভোট পেয়ে সংসদ
গঠন করে তাদের পক্ষেই তো একজন প্রেসিডেন্ট হন, তাদের লোকই তো হন। তো সেই প্রেসিডেন্ট যদি আজ্ঞাবহ না হয়, তাকে বা আজ্ঞাবহভাবে কাজ না করে তার কোনো রাস্তা আছে, স্বাতন্ত্রিক কোনো ওয়ে আছে? তাকে তো আপনি আমাদের যে দল মেজরিটি পেল, মেজরিটিরই তো আমরা প্রেসিডেন্টকে নির্বাচিত করলাম। তো প্রেসিডেন্ট তো নিজের থেকেই দলের প্রতি আনুগত্যতা প্রকাশ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একমত থাকে। যেমন প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিতে পারে, যেমন প্রেসিডেন্ট জরুরি আইন ঘোষণা করতে পারে, জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, যেমন প্রেসিডেন্ট সেনাবাহিনী মুভ করবে কি করবে না সেটা সিদ্ধান্ত প্রেসিডেন্ট দিতে পারে। এরকম অনেক ক্ষমতা প্রেসিডেন্ট আছে, কিন্তু প্রেসিডেন্ট বাংলাদেশের কন্টেস্টে কোনো প্রেসিডেন্ট কি এটা অ্যাপ্লাই করতে পারে? পাওয়ারের সাথে পাওয়ার ক্ল্যাশ করতে পারে? পারে না। কেন পারে না? প্রেসিডেন্ট নির্দলীয় না। প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে সে কিন্তু আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে বা অন্য কোনো বড় যারা নির্বাচিত তাদের থেকে আলাদা হয়ে গেল না। প্রেসিডেন্টকে নির্দলীয় করাটাই তো আসলে আমাদের জন্য প্রেসিডেন্টকে জরুরি নির্দলীয় ছিল। করতে হলে সেটা সবাইকে ঐক্যমতে আসতে হবে। কোন প্রক্রিয়ায় কিভাবে মানে প্রেসিডেন্টকে আলাদা করা যেতে পারে, প্রেসিডেন্টকে আলাদাভাবে নির্বাচিত করা যেতে পারে, প্রেসিডেন্ট নির্দলীয় দেশের সুশীল জ্ঞানী লোকও হতে পারে। আবার এমন সুশীল হলেও আবার সমস্যা আছে, যেমন ধরেন ফরাদ মাজার বলল গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক কথা না। আসলেই তো যারা আমাদের শিক্ষক তাদেরকে এনে আমার জায়গায় বসিয়ে দেন তো। দেখ, প্রমাণিত হয়েছে যে তারা আসলেই রাজনীতি চালাতে পারে না। তারা কিন্তু রাজনীতি যারা করে এদের শিক্ষকও ছিল, তারা শিক্ষক। একজন খুব বিজ্ঞ শিক্ষককে যদি আপনি রাজনীতি করতে দেন, নির্বাহী অ্যাডমিনিস্ট্রেশন চালাতে দেন, নির্বাহী কোনো পদে দেন, সে কিন্তু চালাতে পারবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি রতন ভাইয়ের কাছে আসলে এই প্রসঙ্গেই প্রশ্নটা করব যে আমাদের তো ক্ষমতার ভারসাম্যের কথাই তো আমরা অনেকদিন ধরে বলছিলাম, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, সেটি আসলে কিভাবে সম্ভব? আপনার সহ-আলোচক বলছে যে আসলে প্রেসিডেন্ট সে মানে দলীয় পরিচয়ের বাইরে উঠতে পারে না, ঊর্ধ্বে উঠতে পারে না। এখনো আসলে এতগুলো সিটিং, এতগুলো ঐক্যমত্য কমিশনে এতগুলো বসার পরেও কি আমরা আসলে সেই পথটি উন্মুক্ত করতে পারিনি? কি পেরেছি কি পারি? ধরুন দুটো ফর্ম অফ গভর্নমেন্ট আছে, একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে প্রেসিডেন্টের ক্ষমতা অনেক বেশি, পার্লামেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে কি নেই বোঝাই যায় না। আবার যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তখন পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতা সর্বাধিক এবং প্রেসিডেন্টের ক্ষমতা সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সাপেক্ষেই তিনি কাজ করবেন। আমাদের সংবিধানে বলা আছে যে তিনি করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে করবেন। এখন এই দুটো জায়গায় আমরা যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কথা আলোচনা করছি, এর আগে আমরা সামরিক শাসনের সময় প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট দেখেছি, প্রেসিডেন্ট যা করেন তাই হয়। একসময় আমরা একটু দুঃখ করে বলতাম এরকম যে আমাদের অনেক মন্ত্রী আছে, অনেক সময় বাড়িতে যে আমরা যারা গৃহ শ্রমিক নিয়োগ করি তাদেরকেও তো বাড়ি থেকে ছাড়া মানে কাজের অবসানের সময় বলতে হয় যে তুমি আগামী মাস থেকে এসো না। কিন্তু আমরা তখন দেখেছিলাম এরশাদের সময় যে অনেক মন্ত্রী বক্তৃতা করে সকালে গিয়ে শুনেছেন তার আর মন্ত্রিত্ব নাই। তো এইরকম আমরা ঘটনা দেখেছি। তখন তার প্রেসিডেন্টের হাতে এতই ক্ষমতা। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ঠিক এতখানি ক্ষমতা নাই। সেখানে কিছু কিছু জিনিস পার্লামেন্টে তুলতে হয়, পার্লামেন্টে আলোচনা করতে হয়, পার্লামেন্টে জবাব দিয়ে করতে হয়। আবার যদি পার্লামেন্টে একটা শক্তিশালী অপোনেন্ট থাকে, অপোজিশন যত শক্তিশালী জবাবদিহিটা তত বেশি। অপোনেন্ট যদি খুব উইক হয় তাহলে কোনো জবাবদিহির জায়গা থাকে না। তাহলে আমরা এই জন্য পার্লামেন্টটাকে দেখতে চাই একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট যদি বলি, প্রাণবন্ত পার্লামেন্ট হবে, যেখানে প্রাণের সঞ্চার হবে, যেখানে প্রতিবাদের কথাটাও থাকবে। সেই রকম একটা যদি প্রাণবন্ত পার্লামেন্ট না হয় তাহলে কিন্তু ওই ক্ষমতার ভারসাম্যটা আবার খুব বেশি রক্ষিত হবে না। এগুলো অনেকটা আমরা লিখে শান্তি পাবো কাগজে, কিন্তু বাস্তবে প্র্যাকটিস করতে পারবো না। আমি নেক্সট পয়েন্টে আসছি, সেটাও আসলে মানে নোট অফ ডিসেন্ট নিয়ে। সেটা হলো মানে সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেই মূলনীতিতে আপনাদের একটি নোট অফ ডিসেন্ট আছে। মূলনীতি আমরা জানি যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে আপনাদের সম্ভবত মূল নোট অফ ডিসেন্টটা আছে। আপনি যদি এই বিষয়টা ব্যাখ্যা করেন এবং কেন আপনাদের এই নোট অফ ডিসেন্টটা আছে। নতুন যে প্রস্তাবনা সেখানে আসলে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ করা হয়েছে। ওইখানের মধ্যে একটা জিনিস একটু ভুল হয়েছে কিংবা মিস করেছেন। আমরা ঠিক এখানে নোট অফ ডিসেন্ট দেইনি। আমরা মনে করেছি এই আলোচনাটা এখন অপ্রয়োজনীয়। আচ্ছা, আমরা এখানে যদি কোনো একটা দেশে ধর্মনিরপেক্ষতা বজায় থাকে
তাহলে আবার সেখানে ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এই সমস্ত কিছু লেখাটা মানে একটু কিছু বাক্য প্রয়োগ করা হয়, শব্দ প্রয়োগ করা হয় মাত্র। আর সব সময় দেখবেন যারা একটু গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে এইটা একটা ইনহারেন্ট রাইট হিসেবে থাকে। যেমন আমাদের সংবিধানে আছে না, যে প্রত্যেক ব্যক্তির বিশ্বাসের স্বাধীনতা থাকবে, তার বিবেকের স্বাধীনতা থাকবে, তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তার চলাফেরা করার স্বাধীনতা থাকবে, তার সমাবেশ করার স্বাধীনতা থাকবে, তার সংগঠিত হওয়ার স্বাধীনতা থাকবে। এই যে স্বাধীনতাগুলো আমাদের বলা আছে, এই স্বাধীনতার মধ্যে তো আছে তার বিশ্বাসের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো থাকবে। সংবিধান যদি এইরকমই হয় যে সংবিধানে তার ডেমোক্রেটিক রাইট এবং ডেমোক্রেটিক ভ্যালুজ এবং রাইটসের মধ্যে একটু পার্থক্য আছে। রাইটসটা আইন দ্বারা সীমিত, আর ভ্যালুজটা হচ্ছে সোসাইটি থেকে ইভলভড হয়, মানে সমাজের মধ্যেই তৈরি হয়। যেমন আমরা বলি না যে গুরুজনকে দেখে কখনো গুরুজনের সামনে বেয়াদবি করবা না, এটা কিন্তু কোনো সংবিধানে লেখা থাকে না, এটা কোনো আইনে লেখা থাকে না। এটা থাকে কি একটা ভ্যালুজ তৈরি হয়ে যায়, মূল্যবোধ। আমাদের সোসাইটিতে এরকম অনেকগুলো ভ্যালুজ আছে যে একসঙ্গে পাশাপাশি থাকতে থাকতে নানা ধর্ম, নানা বর্ণ, নানা ভাষা, আমরা সবাই মিলেই কিন্তু সহাবস্থানে একটা দেশ তৈরি করেছিলাম। এবং সেটা কীরকম, এই দেশে যদি ধরি সনাতন ধর্মাবলম্বীদের দেশেই তো বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের আসার পরে আমরা দেখলাম খ্রিস্টান ধর্মাবলম্বীরা এসছে, তারপরে আমরা দেখলাম ইসলাম ধর্মাবলম্বীরা এসছে, এবং সব মিলেই কিন্তু আমাদের এখানে একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এটা দীর্ঘদিন ধরে ছিল। পাকিস্তান নামক রাষ্ট্রটা এটাকে একধর্মী রাষ্ট্র বানাতে গিয়ে বাস্তবে এখানে এমন একটা অরাজকতা তৈরি করেছিল, সেখান থেকে আবার আমরা ধর্মনিরপেক্ষতার দিকে টার্ন নিয়েছিলাম। যেমন ধরুন আমরা এখানে 3 জন বসে আছি, দেখুন 3 জনের গায়ের রং কিন্তু একরকম নয়, কিন্তু 3 জন যদি আমরা কোরিয়ান বসে থাকতাম কিংবা 3 জন যদি জাপানিজ বসে থাকতাম, গায়ের রংটা একই হতো। তো 3 জনের গায়ের রংটা এরকম ডিফারেন্ট হলো কেন? তার মানে আমাদের এই ভূখণ্ডটা এমনই একটা মানে অ্যাট্রাকটিভ ল্যান্ড ছিল যে পৃথিবীর নানা অঞ্চল থেকে মানুষ এখানে এসছে। এই জন্য আমরা কখনো ইউরোপিয়ানদের মতন গায়ের রং পেয়েছি, অ্যারাবিয়ানদের মতন গায়ের রং পেয়েছি, আমরা মঙ্গোলয়েডদের মতো বোচা নাক পেয়েছি, আমরা আফ্রিকানদের মতো কোকড়া চুল পেয়েছি, হ্যাঁ, কিংবা আমাদের সাঁওতাল আদিবাসীদের মতো করেই আমাদের একটা ফিজিক সেটা আমরা পেয়েছি। তো সব মিলিয়ে আমাদের এখানে হয়েছে কি, আমাদের একটা সমন্বিত, এটা যদি দৈহিক গড়ন বলি, সেটা যদি ভাষা বলি, যেমন চোখে চশমা দিয়েছি, চশমা তো একটা ফার্সি শব্দ। জি, মানে সংক্ষেপে বলতে গেলে আপনারা আসলে এই যে সংবিধানের আগের যে মূলনীতি 4টি ছিল সেটাকে আপনারা অপরিবর্তিত রাখতে চাচ্ছেন। অপরিবর্তিত রাখার পিছনে আমাদের কিন্তু শুধু চাওয়ার জন্য চাওয়া নয়, এটা আমরা ইভলভ করেছিলাম, আমাদের এখানে এটা গড়ে উঠেছিল, আমাদের এখানে একটা সম্প্রীতির বন্ধন গড়ে উঠেছিল বলেই আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র পেতে চেয়েছিলাম। ফলে সেটাকে কেন আবার চেঞ্জ করতে হবে? এই জন্য আমরা বলছি এটা নোট অফ ডিসেন্টের প্রশ্ন, আমরা বলি এই আলোচনাটাই উচিত নয়। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আমাদের বিএনপি প্রতিনিধি জনাব ওয়াদুদের কাছে আসতে চাই। সেটা হলো যে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার যে বিধান, সেই বিধানের বিষয়ে আসলে বিএনপি একমত নয়। সেটির পিছনে বা মানে যুক্তি কি? আমরা তো আসলে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশনও আমাদের চাহিদা ছিল। প্রধানমন্ত্রীর একাধিক পদ বলতে মানে প্রধানমন্ত্রী সে দলীয় প্রধান হতে পারবে কিনা, সংসদ নেতা হতে পারবে কিনা, প্রধানমন্ত্রী একই সঙ্গে এতগুলো পদ, যেটি আমরা আসলে শেখ হাসিনার ক্ষেত্রে দেখে এসেছি, সেটির একটা মানে পুনরাবৃত্তি যেন না হয় সেরকম একটি প্রস্তাবনা ছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। বিএনপি সেটার সাথে একমত নয়, কিংবা আলোচনার সাপেক্ষে হতে পারে, ভিন্ন মত আছে আর কি বিএনপি। দেখুন, এটা যেমন খারাপ দিক আছে, ভালো দিকও আছে। একটা দল চালালো, প্রধানমন্ত্রিত্ব করলো, পাশাপাশি একটা দল আরেকজন চালালো, এখানে কিছু সমন্বয়হীনতার ঘাটতি হতে পারে। জি, এবং কন্ট্রোল, শাসন, দলকে যে কন্ট্রোল করবে, শাসন করবে, সেক্ষেত্রেও কিছু লিবারেল অবস্থার সৃষ্টি হতে পারে, ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে। সেই জন্য আমরা যুগে যুগে দেখে আসছি, যেমন রতন ভাই বললো যে ধর্মনিরপেক্ষতার বিষয় নিয়ে আবার আলোচনার কি আছে, এটা তো প্রতিষ্ঠিত। ঠিক তেমনিভাবে এই আমরা যদি ধর্মনিরপেক্ষতার বিষয়ে তো অনেক ধরনের প্রশ্ন আছে, বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে 1971 সালের পর থেকে প্রশ্ন আছে, পরবর্তীতে হেফাজতে ইসলাম সহ অনেকগুলো ইসলামী দল আসলে এই বিষয়ে প্রশ্ন তুলেছে ধর্মনিরপেক্ষতার বিষয়ে। তারা প্রশ্ন তুলছে, তারা তো শরিয়া আইন চায়। আমাদের এই দেশে কি শরিয়া আইন সম্ভব? আমরা বেশিরভাগ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের এই দেশ। এই রতন ভাই একটু আগে বলছে না, এখন যদি ভারতে যদি এটা এই প্রশ্নটা দেখা দেয়, তাহলে ভারতের মুসলমানরা কি চাইবে? জামাতের এই প্রস্তাবটা ভারতের মুসলমানরা মানবে? আপনি চীনের যে মুসলমানরা আছে, চীনে যদি এই প্রশ্নটা দেখা দেয়, চীনের মুসলমানরা কি এটা চাইবে, মানবে? ইন্দোনেশিয়ার মুসলমানরা কি মানবে?
জি। তো আমার দেশে কেন শরিয়া আইন হতে হবে, ধর্মনিরপেক্ষতা হতে পারবে না? জি, আমরা আবার ওই প্রসঙ্গে যদি আসি যে প্রধানমন্ত্রীর একাধিক পদ। হ্যাঁ, একাধিক পদের বিষয়ে আলোচনা করা যেতে পারে। সেটা একাধিক বলতে তো প্রধানমন্ত্রীর একাধিক বলতে পারতো দুটা আমার দেশে। একটা হলো দলীয় চেয়ারপারসন বা চেয়ারম্যান, সভাপতি দলীয়, আর একটা হলো যে কি সংসদ সরকারের সংসদ নেতা। সংসদ নেত্রী বা সরকারের। সেই ক্ষেত্রে একই ব্যক্তি না হলে এটা কন্ট্রোল করা যাবে না, শাসন করা যাবে না, দলটাকে পরিচালনা করা যাবে না। সেখানে একটা মানে বৈপরীত্য সৃষ্টি হতে পারে। অনেকে যুক্তি এটা যে এই কারণে আসলে অনেকে ফ্যাসিস্ট হয়ে ওঠে শেখ হাসিনার মতো, বা স্বৈরশাসক হয়ে ওঠে শেখ হাসিনার মতো। ফ্যাসিস্ট হওয়ার জন্য এই কারণ লাগে না। ফ্যাসিস্ট যুগে যুগে কালে কালে যারা হয়েছে তারা কিন্তু অনেকেই গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক মেন্টালিটি থেকে ভোট নিয়ে এবং নিজেরা লালন পালন করেই ফ্যাসিস্ট হয়ে গেছে। আমরা যদি সাদ্দামের কথা বলি, লিবিয়ার গাদ্দাফির কথা বলি, তারা ফ্যাসিস্ট হবে কেউ ভাবছিল? সিরিয়াতে আসাদ ফ্যাসিস্ট হবে কেউ ভাবছিল? আমরা তো অনেকেই এটা ভাবে নাই। এবং শেখ হাসিনা আওয়ামী লীগ একটা বড় দল, একটা গণতান্ত্রিক দল, শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলেছে, এত আগের একটা দল, সাংগঠনিক শক্তি তাদের অনেক, সেরকম একটি দল ফ্যাসিস্ট হয়ে যাবে, এটা কি কেউ আমরা কল্পনা করতে পেরেছি? এটা ফ্যাসিস্ট কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে, যে আমি কতটা ক্ষমতা লুবি, আমি কতটা মানুষকে শাসনের নামে শোষণ করতে পারি। এটা অনেকটা হিংস্রতার বিষয়, ম্যান টু ম্যান ভেরি করে। যেমন মেজর জেনারেল জিয়াউল হাসান র্যাবে থেকে মানুষ গুম করে, এমন একটা খবর পেয়েছি যেটাকে এরকম মাথায় গুলি করে মাথার মগজ এবং রক্ত যখন তার হাতে আসে তখন নাকি তার একটা শান্তি পায়, জোশ আসে। জি, এখন মেজর জেনারেল জিয়ার স্পষ্ট, অসংখ্য ধন্যবাদ। জিয়ার জায়গায় যদি অন্য কোনো লোক থাকতো এই অনুভূতি তো অনুভব করতো না। জি, অসংখ্য ধন্যবাদ। রতন ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, 2-2.5 মিনিট আছে। সেটা হলো যে অনেকে বলছেন, বিশেষ করে আমি যদি এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু সাহেবের কথা বলি, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো একমত হয়ে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে আরেকটি অভ্যুত্থান হতে পারে। আপনি কি এমনটি মনে করেন কিনা সে বিষয়ে আমাদের জানাবেন। বাংলাদেশ একদিকে আন্দোলনের দেশ, আর একদিকে অভ্যুত্থানের দেশ। আন্দোলনটা নানা ইস্যুতে আমরা করেছি, কিন্তু অভ্যুত্থান কিন্তু প্রতিদিন হয় না। যেমন 15 বছর একটা অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়তেই কিন্তু আমরা দেখি যদি যে 24-এ গিয়ে একটা অভ্যুত্থান হলো। ফলে অভ্যুত্থানের হুমকি দেওয়াটা বারবার, এটা আমার মনে হয় যে কথাটা শুনতে হয়তো ভালো, কিন্তু এটা বাস্তবায়নযোগ্য না। মানুষের মধ্যে সেই জায়গাটা যখন তৈরি হবে যে তাদের আর পেছানোর কোনো জায়গা নেই, এবং রাষ্ট্রশক্তি এমনভাবে দানবের রূপ নিয়েছে যে তখন মৃত্যুকে উপেক্ষা করে হলেও তাকে সামনে এগিয়ে যেতে হবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার আগে কিন্তু অভ্যুত্থান হয় না। কিন্তু আমি যদি এসেন্সটা ধরি, যে জুলাইয়ের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটা নানাভাবে আমরা পদদলিত হতে দেখেছি। এখন জুলাইয়ের চেতনা, সেটা চেতনার বিপক্ষে কিন্তু এই সরকার অনেকখানি হেঁটেছে। এমনকি যারা জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলেন তারাও যদি নানা ধরনের অপকর্মের শিকার হয়ে যান, সেটা কি তখন জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়? ফলে মানুষ কিন্তু এই প্রশ্নটা করছে, জুলাই আন্দোলনে কিন্তু নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসেছিল। এখন জুলাই ঘটনার পরে যে মব সংস্কৃতিটা তৈরি করা হয়েছিল, মব ভায়োলেন্স করা হয়েছিল, এটা কি জুলাই চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল? কিংবা আজকে যদি বলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি আতঙ্কে থাকে, সেটা কি জুলাই চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়? মানুষ তো নির্ভয়ে কথা বলবে এরকম একটা পরিবেশ পেতে চেয়েছিল। আজকে যদি কথা বলতে গিয়ে ভয় পেতে হয়, চারদিকে তাকাতে হয়, কালকে আবার আক্রমণের মুখোমুখি হব কিনা, শারীরিক নিরাপত্তাটাই বিঘ্নিত হবে কিনা, এগুলো কি তাহলে জুলাই চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ? ফলে আমরা মনে করি জুলাই চেতনাকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক মূল্যবোধটাকে রক্ষা করতে হবে, এবং যা কিছু অগণতান্ত্রিক তার বিরুদ্ধে কথা বলার যদি স্বাধীনতাটা না থাকে, তাহলে কিন্তু জুলাই চেতনাটাও থাকবে না। আমরা মনে করি যে অভ্যুত্থান হ্যাঁ হতেই পারে বাংলাদেশে, যেহেতু আমরা যদি এই ছোট্ট ভূখণ্ডে এতবার অভ্যুত্থান হতে দেখেছি, আবার অভ্যুত্থান হতেই পারে, কিন্তু তার জন্য একটা পটভূমি তৈরি হতে হবে। এই পটভূমি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।